নতুন করে 5.6 মাত্রার ভূমিকম্পে ধ্বংসের নগরী তুরস্কের মালাতিয়া ধসে পড়েছে অন্তত 30টি ভবন। উদ্ধার কাজে ধীর গতিতে এরদোয়ানের দুঃখ প্রকাশ। দুই আয়ারল্যান্ডের মধ্যে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে যুক্তরাজ্য ইইউ ঐতিহাসিক সমঝোতা, থাকছে না কোনো সীমান্ত, একক বাজার নীতি বাস্তবায়নের আভাস। আবারও ধর্মঘটের ডাক জার্মানির বিমানবন্দর কর্মকর্তাদের, বাতিল 3 শতাধিক ফ্লাইট, ভোগান্তিতে লাখ লাখ যাত্রী। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। অবৈধ বসতি স্থাপনকে কেন্দ্র করে পশ্চিম তীরে ইসরায়েলিদের সঙ্গে ফিলিস্তিনিদের দফায় দফায় সংঘর্ষে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সোমবারের সংঘর্ষে এক ফিলিস্তিনি নিহতের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা নাবলুসে। নিরীহ ফিলিস্তিনিদের ওপর 290টিরও বেশি বিভিন্ন ধরনের হামলার পাশাপাশি তাদের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয় অবৈধ বসতি স্থাপনকারীরা। এতে অন্তত 400 ফিলিস্তিনির আহত হওয়ার খবর পাওয়া গেছে। দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ছে একের পর এক ঘরবাড়ি, গাড়ি। দৃশ্যটি অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের। অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে অবৈধ বসতি স্থাপন কেন্দ্র করে রোববার 2 ইহুদি হত্যার অভিযোগে আনে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এরপর থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠেন ইহুদি বসতি স্থাপনকারীরা। শুরু হয় ফিলিস্তিনি অধ্যুষিত এলাকায় হামলা ও ভাঙচুর। দুপক্ষের মধ্যে সংঘর্ষে এক ফিলিস্তিনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা আরও বাড়ে। এক পর্যায়ে নাবলুসের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের ওপর হামলার পাশাপাশি তাদের ঘরবাড়িতেও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ইহুদিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পশ্চিম তীরে সেনা মোতায়েন করে ইসরায়েলি প্রশাসন। পরে ইসরায়েলি সেনা প্রহরায় সোমবার সন্ধ্যায়ও কয়েক ডজন সশস্ত্র স্থাপনকারী হোয়ারা গ্রামে জড়ো হন। এতে পুরো এলাকায় ফের আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতে পশ্চিম তীরের নাবলুসের কয়েকটি গ্রামে তাণ্ডব চালায় ইসরায়েলি অবৈধ স্থাপনকারীরা। এতে আহত হয়েছেন অন্তত 400 ফিলিস্তিনি। এছাড়া কয়েক ডজন বাড়ি ও গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় এখনো পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। সব মিলিয়ে অন্তত 300টি হামলা চালানো হয়েছে। ভয়াবহ হামলাকে ফিলিস্তিনি গ্রামবাসীরা বর্বরোচিত বলে অভিহিত করেছে। সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনির উপর ইসরায়েলি বাহিনী ও অবৈধ স্থাপনকারীদের সহিংস হামলার ঘটনা বেড়েই চলেছে। গত সপ্তাহে পশ্চিম তীরের নাবলুসে অভিযান চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এ অভিযানে আরও শতাধিক ফিলিস্তিনি আহত হয়। আফরিন মৌ, সময় সংবাদ। তুরস্কে নতুন করে আরও এক দফা ভূমিকম্পে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা দক্ষিণ পূর্বাঞ্চলে। নতুন করে আঘাত হানা 5.6 মাত্রার ওই ভূমিকম্পে মালাতিয়া প্রদেশে অন্তত 30টি ভবন ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত 32 জনকে। গেল 6 ফেব্রুয়ারির পর ভূমিকম্প যেন নিত্যদিনের সঙ্গী তুরস্কবাসীর। স্মরণকালের ভয়াবহ ওই ভূমিকম্পের পর এ পর্যন্ত দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে 5 থেকে 6 মাত্রার আফটারশক আঘাত এনেছে অন্তত 50 বার, আর এর চেয়ে কম মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে প্রায় 10,000। একের পর এক ভূমিকম্পের আঘাতে আতঙ্ক আর আর্তনাদে নগরীতে পরিণত হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলীয় এক একটি শহর। এর মধ্যে সোমবার আরও এক দফা ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশ। 5.8 মাত্রার ওই ভূমিকম্পের পরপরই ধসে পড়ে অন্তত 30টি ভবন। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বহু বাসিন্দা, হতাহত হন অনেকে। ভূমিকম্পের পরপরই গোটা মালাতিয়ায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। ভূমিকম্প বিধ্বস্ত অন্যান্য এলাকা থেকেও উদ্ধারকর্মীরা এসে অভিযান পরিচালনা করছেন এখানে। সোমবারের ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মালাতিয়ার ইয়েসিলিউর্থ শহরে, ভূমি থেকে প্রায় 6.25 কিলোমিটার গভীরে। এতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই শহরটিতেই। যদিও উদ্ধারকর্মীরা এরই মধ্যে ধ্বংসস্তূপের ভেতর থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গেল 6 ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পের পর বিধ্বস্ত এলাকায় উদ্ধার কাজে ধীরগতির কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সোমবার আদিয়ামানে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। একই সঙ্গে উদ্ধার কাজে ধীরগতির জন্য প্রতিকূল আবহাওয়া ও পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকাকে দায়ী করে বিষয়টি অনুধাবনে আদিয়ামানবাসীর প্রতি আহ্বান জানান এরদোয়ান।
স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এরই মধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 50,000। এর মধ্যে কেবল তুরস্কেই মারা গেছেন অন্তত 45,000, ঘরবাড়ি হারিয়েছেন প্রায় 15 লাখ। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ঝড়, বৃষ্টি আর তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। 45 ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করেছে অঙ্গরাজ্যটির বিগ বিয়ার লেক শহরে। এদিকে বৈরী আবহাওয়ায় চরম দুর্ভোগে লস অ্যাঞ্জেলেসের উত্তরাঞ্চলের বাসিন্দারা। শহরটির নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যা, অব্যাহত রয়েছে নদী ভাঙনও। পুরো বরফের চাদরে ঢেকে আছে গাড়ি, রাস্তাঘাট, ঘরবাড়ি। তীব্র তুষারপাতে থমকে গেছে জনজীবন। হিমশীতল বাতাসে কাবু হয়ে পড়েছেন বাসিন্দারাও। আটকে পড়েছে যানবাহনগুলো। দুর্ভোগের এ চিত্র যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিগ বিয়ার লেক শহরের। সোমবার শহরটিতে কমপক্ষে 45 ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। গতকাল আমার গাড়িটি এখানে রেখে গিয়েছিলাম কারণ চাকা অকেজো হয়ে গিয়েছিল। এখন এটি আমাদের পরিবর্তন করতে হবে, কিন্তু আমরা যে গ্যারেজে নিয়ে গাড়িটি ঠিক করব, ঠান্ডার কারণে কেউ সেখানে কাজ করছে না। একই দিন অঙ্গরাজ্যটির সিয়েরা নেভাদা পর্বত এলাকায় তুষারঝড়ের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ক্রমাগত তুষারপাতের কারণে বন্ধ করা হয়েছে ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক। দুর্ঘটনা এড়াতে বন্ধ ঘোষণা করা হয়েছে সেকোইয়া ন্যাশনাল পার্কের আশপাশের রাস্তাগুলো। এদিকে বৈরী আবহাওয়ার কবলে পড়েছে লস অ্যাঞ্জেলেসের উত্তরাঞ্চলীয় ভ্যালেন্সিয়া এলাকা। গেল শনিবার থেকে শুরু হওয়া শক্তিশালী শীতকালীন ঝড়ের কারণে ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। এ অবস্থায় নিরাপদে সরে যেতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। শহরটির নিচু এলাকায় দেখা দিয়েছে তীব্র তুষারপাত। মৌসুমী সাথী, সময় সংবাদ। অবশেষে ব্রিটেনের অন্তর্গত নর্দার্ন আয়ারল্যান্ডের জন্য ব্রেক্সিট পরবর্তী একটি বাণিজ্যিক চুক্তির বিষয়ে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য। লন্ডনে ইইউ প্রধান উর্জুলা ফন ডার লায়েনের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নতুন এ চুক্তি অনুযায়ী দুই আয়ারল্যান্ডের মধ্যে কোনো ধরনের সীমান্ত প্রাচীর না রাখার বিষয়ে একমত হন দুই নেতা। সেই সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও সহজ করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথাও জানান তারা। অবশেষে সমঝোতা গেরো খুলল দুই আয়ারল্যান্ডের ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যিক সম্পর্ক নিয়ে চলা দীর্ঘ অচলাবস্থার। ব্রিটেনের অন্তর্গত নর্দার্ন আয়ারল্যান্ডের জন্য একটি বাণিজ্যিক চুক্তির লক্ষ্যে সোমবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠকে বসেন ইইউ প্রধান উর্জুলা ফন ডার লাইয়েন। পরে দীর্ঘ আলোচনা শেষে চুক্তির বিষয়ে ঐতিহাসিক সমঝোতার কথা জানান দুই নেতা। যৌথ সংবাদ সম্মেলনে ঋষি সুনাক জানান দুই আয়ারল্যান্ডের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সহজ করতে কোনো ধরনের সীমানা প্রাচীর বা সীমান্ত ব্যবস্থা না রাখার বিষয়ে একমত হয়েছেন তারা। সেই সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো সহজ করতে এবং একক বাজার নীতি বাস্তবায়নেও নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। I'm pleased to report that we have now made a decisive breakthrough. Together, we have changed the original protocol and are today announcing the new Windsor Framework. Today's agreement delivers smooth-flowing trade within the whole United Kingdom, protects Northern Ireland's place in our union, and safeguards sovereignty for the people of Northern Ireland. We can take pride in the fact that we have delivered on that commitment. Because today we have reached an agreement in principle on the Windsor Framework. This new framework will allow us to begin a new chapter. It provides for long-lasting solutions that both of us are confident will work for all people and businesses in Northern Ireland. সংবাদ সম্মেলনে ঋষি সুনাক আরো জানান দুই আয়ারল্যান্ডের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে, কি নিয়ম অনুসরণ করা হবে তা নির্ধারণে প্রাদেশিক সরকারের হাতে আরো বেশি ক্ষমতা দেয়া হয়েছে। তবে একক বাজার নীতির বাস্তবায়নের ক্ষেত্রে ইউরোপীয় বিচারিক আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান ইইউ প্রধান। চুক্তি নিয়ে ইইউর সঙ্গে সমঝোতার পরপরই ব্রিটিশ পার্লামেন্টে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। চুক্তির বিষয়টি চূড়ান্ত হলেই এ বিষয়ে পার্লামেন্টে ভোটাভুটি হবে বলেও জানান তিনি। একই সঙ্গে চুক্তির অনুমোদনে পার্লামেন্ট সদস্যদের সমর্থনও কামনা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
বিশ্লেষকরা বলছেন চুক্তির বিষয়ে ইইউ ব্রিটেন সমঝোতা হলেও আদতে এটি নর্দার্ন আয়ারল্যান্ডের বাণিজ্যিক অচলাবস্থা কাটাতে পারবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। পার্লামেন্টে ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির কোণঠাসা অবস্থান এবং ক্ষমতা বন্টনের রাজনৈতিক প্রক্রিয়ায় নর্দার্ন আয়ারল্যান্ডের ব্রিটেনপন্থী ডিইউপি পার্টির সমর্থন না থাকা এক্ষেত্রে বড় বাধা বলেও মনে করেন অনেকে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। পশ্চিমারা রাশিয়াকে ভাঙার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। বলেন, ন্যাটোর পারমাণবিক সক্ষমতাকে উপেক্ষা করবে না রাশিয়া। গত বছরের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া, যা এখনো চলছে। শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সমরাস্ত্র দিয়ে সহায়তা করে আসছে। একই সঙ্গে মস্কোর ওপর নানা নিষেধাজ্ঞা দিয়ে চাপে রেখেছে। এ অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করলেন, পশ্চিমারা রাশিয়াকে ভাঙার চেষ্টা করছে। রোববার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেন পুতিন। ন্যাটো সদস্য দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহের মাধ্যমে পরোক্ষভাবে যুদ্ধে জড়িয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পুতিন আরও বলেন, পশ্চিমারা ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে, যা যুদ্ধে অংশগ্রহণের শামিল। তিনি বলেন, সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই রাশিয়াকে ভাঙার চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। আর রাশিয়াকে ভেঙে ফেলতে পারলেই হয়তো পশ্চিমারা রুশদের সভ্য জাতি হিসেবে মেনে নেবে। এখন সব ন্যাটো দেশগুলোর একটাই লক্ষ্য, আর তা হলো রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করা, আমাদের জনগণকে দুর্ভোগে ফেলা। এই অবস্থায় আমরা কিভাবে তাদের পারমাণবিক সক্ষমতাকে উপেক্ষা করব? এদিকে পুতিনের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনকে পশ্চিমারা যেভাবে অস্ত্র সরবরাহ করে আসছে, এতে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি দেখা দিয়েছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ড্রোন হামলা চালিয়ে রুশ বিমান ধ্বংসের দাবি করেছেন বেলারুশের নির্বাসিত বিরোধী দলীয় এক নেতা। রোববার বেলারুশের রাজধানী মিনস্কের কাছে একটি বিমান ঘাঁটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে। হামলার বিষয়টি নিশ্চিত করেছে বেলারুশ, তবে কে বা কারা হামলা চালিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। রাশিয়ার মিত্রদেশ বেলারুশের রাজধানী মিনস্কের কাছের একটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলায় রুশ সামরিক নজরদারি বিমান বিধ্বস্ত হয়েছে। টেলিগ্রামে এমন দাবি করেছেন বেলারুশের বিরোধী দলীয় নেতা আলেকজান্ডার আজারভ। বেলারুশের বিরোধী দলের শীর্ষ এক নেতা জানান, মিনস্কের কাছের একটি বিমান ঘাঁটিতে রাশিয়ার বিমান ধ্বংস করে দেওয়ার সফল অভিযান সম্পন্ন হয়েছে। এটিকে 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর বড় একটি অভিযান বলেও দাবি করেন তিনি। হামলার বিষয়টি নিশ্চিত করে বেলারুশের নিরাপত্তা বাহিনীর অ্যাসোসিয়েশন বিউপল জানিয়েছে, দুটি বিস্ফোরণ হয়েছে। এতে বিমানের সামনের অংশ, রাডার এবং অ্যান্টেনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ বিষয়ে কিছু জানায়নি রাশিয়া। বেলারুশের পক্ষ থেকেও ক্ষয়ক্ষতির আর বিস্তারিত কোনো তথ্যই দেওয়া হয়নি। কারা হামলা চালিয়েছে এ বিষয়টিও স্পষ্ট হওয়া যায়নি। ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকেই মস্কো সহ বেলারুশের বিভিন্ন জায়গায় হামলা বেড়েছে। বিশেষ করে সামরিক ঘাঁটি, অস্ত্রের গুদামে হামলা হচ্ছে। এসব হামলায় দায় স্বীকার করেনি কিয়েভ। ইউক্রেন যুদ্ধে শুরু থেকেই মস্কোকে সহায়তা করে আসছে লুকাশেঙ্কোর সরকার। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আঞ্চলিক হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে জাপান। 4 শতাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা, সামরিক ব্যয় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা। জার্মানিতে আবারও বিমান ধর্মঘটের ডাক দিয়েছেন বিমানবন্দরের কর্মকর্তারা। সোমবার ধর্মঘটের কারণে দেশটির পশ্চিমাঞ্চলের দুটি বিমানবন্দরের 300-রও বেশি ফ্লাইট বাতিল হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানির বিমানবন্দরগুলোতে ধর্মঘট যেন থামছেই না। বেতন ভাতা বাড়ানোর দাবিতে সোমবার দেশটির নর্থ রাইন-ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের সবচেয়ে ব্যস্ত ডুইসেলডর্ফ ও বন কোলন বিমানবন্দরে ডাকা হয় ধর্মঘট। এতে বাতিল করা হয় কয়েকশো ফ্লাইট। চরম ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ যাত্রী। বন কোলন বিমানবন্দরের কর্তৃপক্ষ জানায়, ধর্মঘটের প্রস্তুতি হিসেবে রোববার রাতে 136টির মধ্যে 131টি ফ্লাইট বাতিল করা হয়। একই চিত্র ডুইসেলডর্ফ বিমানবন্দরেও। একই সঙ্গে 330টি ফ্লাইট বাতিল হওয়াতে বিপাকে পড়েন বহু যাত্রী। এদের মধ্যে অনেককেই পাঠিয়ে দেওয়া হয় অন্য বিমানবন্দরে।
এদিকে বেতন ভাতা বাড়ানোর দাবি মেনে না নিলে ধর্মঘটের সময়সীমা আরও বাড়াতে পারে বলে জানিয়েছে জার্মানির ট্রেড ইউনিয়ন। এ নিয়ে সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে বলেও জানা গেছে। তবে আলোচনা ফলপ্রসূ না হওয়াতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি সংগঠনটির। গেল সপ্তাহে আমরা ধর্মঘটের ডাক দিয়েছিলাম, কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবি অনুযায়ী বেতন ভাতা বাড়ায়নি। এখন যথেষ্ট হয়েছে, আমরা আর সহ্য করতে পারছি না। আয়ের তুলনায় আমাদের ব্যয় অনেক বেশি। ন্যায্য মজুরি বাড়ানোর বিষয়ে দ্রুত কোনো পদক্ষেপ না নিলে সামনের দিনগুলোতে আরও কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে আর্জেন্টাইনদের জয় জয়কার। সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনাকে 36 বছর পর বিশ্বকাপ জেতানো লিওনেল মেসি। এছাড়া সেরা কোচ লিওনেল স্ক্যালোনি ও গোলরক্ষকের পুরস্কার জিতেছেন এমিলিয়ানো মার্তিনেজ। প্যারিসে জমকালো আয়োজনে জয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। ব্রাজিলের প্রয়াত কিংবদন্তি পেলেকে দেয়া হয়েছে সম্মাননা এবং সেই সম্মাননা গ্রহণ করেন তাঁর স্ত্রী। এছাড়া বর্ষসেরা একাদশ ঘোষণা করা হয়েছে, যেখানে মেসি, এমবাপ্পে থাকলেও নেই নেইমার, রোনালদো। এক মুহূর্তের জন্য কি মেসি ফিরে গিয়েছিলেন লুসাইলে? ফ্ল্যাশব্যাকে হয়তো মনে করলেন বিশ্বকাপ জয়ের সেই ক্ষণ, যা তাকে দিয়েছে অমরত্ব, সেরার স্বীকৃতি। ফিফা দ্য বেস্ট বর্ষসেরা পুরস্কারের মঞ্চে শুধু মেসি না, বাজিমাত করেছে আর্জেন্টিনা। অবশ্য এমনটা হবে তা অনুমান করা গিয়েছিল আগেই। পুরুষদের 3 ক্যাটাগরির সবগুলোর সেরার খেতাব জিতেছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইনরা। ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে অতি মানবীয় পারফরমেন্সের সুবাদে এমিলিয়ানো মার্টিনেজ জিতেছিলেন গোল্ডেন গ্লাভস। আর্জেন্টাইনদের জন্য বিশেষ এই রাতে প্রথম পুরস্কার ওঠে তার হাতে। প্যারিসের জমকালো এই আয়োজনের শুরুটা হয় ব্রাজিলের প্রয়াত কিংবদন্তি পেলেকে সম্মাননা জানিয়ে। তাকে নিয়ে স্মৃতিচারণ করেন ফিফা সভাপতি। ব্রাজিলের হয়ে দুবার বিশ্বকাপ জয়ী রোনালদো পেলের স্ত্রীর হাতে তুলে দেন বিশেষ সম্মাননা ট্রফি। পুরুষদের ফুটবলে সেরা কোচের তালিকায় ছিল 3 হেভিওয়েটের নাম। ক্লাব ফুটবলের 2 মহারথী কার্লো অ্যাঞ্চেলোত্তি ও পেপ গার্দিওলার সঙ্গে লিওনেল স্ক্যালোনি। মাত্রই আর্জেন্টিনার সঙ্গে চুক্তি নবায়ন করা স্ক্যালোনির হাতেই উঠেছে 2022-এর সেরা কোচের পুরস্কার। ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত এই অর্জনের পর কৃতজ্ঞতা জানাতে কার্পণ্য করেননি 44 বছর বয়সী এই কোচ। কাতার বিশ্বকাপ মাতিয়ে রেখেছিল আর্জেন্টিন সমর্থকরা। ফিফা ফ্যান অ্যাওয়ার্ডও গেছে আর্জেন্টিনার ঘরেই। আলবিসেলেস্তে সমর্থকদের প্রতিনিধি হিসেবে ট্রফি নেন 1974 থেকে সব বিশ্বকাপ মাঠে বসে দেখা সমর্থক কার্লোস তুলা পাসকুয়াল। তবে সবাই অপেক্ষায় ছিল একটা পুরস্কারের, ফিফার বর্ষসেরা ফুটবলার। লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বী ছিলেন কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা। বিশ্বকাপ শিরোপা, গোল্ডেন বল জয়ের পর প্রত্যাশিতভাবেই মেসির হাতেই উঠেছে মর্যাদাপূর্ণ এই ট্রফি। এছাড়া টানা দ্বিতীয়বারের মতো সেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন অ্যালেক্সিয়া পুতেলাস ও সেরা কোচ হয়েছেন সারিয়া ভিগমেন। আর সেরা গোলের খেতাব পেয়েছেন অ্যাম্পিউটি ফুটবলে গোল করা পোল্যান্ডের মার্চিন ওলেক্সি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। চীন ও উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা দিয়েছে জাপান। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে মাঝারি পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে দেশটি। সোমবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, অন্তত 400টি ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা আছে তার সরকারের। চলতি বছর নিয়মিতভাবে জাপান সাগর লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া, যার তীব্র নিন্দা জানিয়ে আসছে টোকিও। অন্যদিকে আঞ্চলিক প্রভাব বৃদ্ধি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বেইজিং। চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার মুখে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যাচ্ছে জাপান। সোমবার দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা নিজেই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে টমাহক ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে তার সরকার। প্রাথমিকভাবে 400টি ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা জাপানের। তবে সামরিক কেনাকাটার ক্ষেত্রটি স্পর্শকাতর হওয়ায় এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি ফুমিও কিশিদা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তিবাদী সংবিধান প্রণয়ন করে জাপান। তবে গত বছর নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতি হালনাগাদ করে দেশটি। 2027 সাল নাগাদ প্রতিরক্ষা ব্যয় দ্বিগুণ করার লক্ষ্য ঠিক করা হয়েছে। এর মধ্যে আগামী অর্থ বছরেই ক্ষেপণাস্ত্র কেনা বাবদ 150 কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে দেশটি। মার্কিন গণমাধ্যম অনুযায়ী সব ধরনের আবহাওয়ায় ব্যবহার উপযোগী মাঝারি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র টমাহক, যা ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য। মার্কিন জেনারেল ডায়নামিক্স কর্পোরেশন 1970 সালে এটি প্রথম নির্মাণ করে। রাহানুল রানা, সময় সংবাদ। পশ্চিমাদের বড় আঙুল দেখিয়ে যৌথ নৌ মহড়া শেষ করল রাশিয়া, চীন ও দক্ষিণ আফ্রিকা। ভারত মহাসাগরে মৌসি 2 নামের 10 দিন ব্যাপী এই মহড়ায় জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ প্রদর্শন করে রাশিয়া। চীনেরও অত্যাধুনিক কয়েকটি যুদ্ধজাহাজ অংশ নেয়। টানা 10 দিন ব্যাপী যৌথ নৌমহড়ার ইতি টানল রাশিয়া, চীন ও দক্ষিণ আফ্রিকা। সোমবার ভারত মহাসাগরের দক্ষিণ আফ্রিকা উপকূলে সমাপ্তি ঘোষণা করা হয় এই মহড়ার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যৌথ নৌমহড়ায় রাশিয়া ও চীনের পাশাপাশি অংশ নেয় দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর সদস্যরাও। এর মধ্য দিয়ে 3 দেশের মধ্যে সম্পর্ক আরও জোরালো হবে বলেও উল্লেখ করা হয়। রাশিয়ার গণমাধ্যম তাস জানায়, মৌসি 2 নামের মহড়ায় জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী অ্যাডমিরাল গোরোস্কোপ যুদ্ধজাহাজ প্রদর্শন করে রুশ সেনারা। এছাড়াও বেশ কয়েকটি রুশ জাহাজ এতে অংশ নেয়। মহড়ায় চীনের 3টি যুদ্ধজাহাজও ছিল। এর মধ্যে একটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট ও একটি সহায়ক জাহাজ ছিল। দক্ষিণ আফ্রিকার যুদ্ধজাহাজও। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, সাগরপথে শত্রুদের মোকাবেলায় নানা প্রশিক্ষণ তুলে ধরা হয় মহড়ায়, যাতে 3 দেশই উপকৃত হয়েছে। গত 17 ফেব্রুয়ারি মহড়া শুরু হয়েছিল, যার ঘোষণা দেয়া হয় জানুয়ারিতেই। শুরু থেকে এর তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। রাহানুল রানা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কমিশনের পর এবার কানাডায় নিষিদ্ধ হল জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত জানালেন ট্রুডো। ভূমধ্যসাগরে ইতালি উপকূলে অভিবাসন প্রত্যাশীবাহী নৌকা ডুবে মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। তবে এখনও অনেক নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা শতাধিক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বেশিরভাগই আফগানিস্তান, পাকিস্তান ও সোমালিয়ান নাগরিক। নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া একজনকে পাচারকারী সন্দেহে আটক করা হয়েছে। উত্তাল সাগর, সৈকতে ভেসে এসেছে এক পাটি জুতা। তবে যিনি পড়েছিলেন তিনি হয়তো আর পৃথিবীতে নেই। যে কোনোভাবেই হোক ইউরোপে প্রবেশ করতে পারলেই নিশ্চিত জীবন, এমন ভাবনা থেকেই প্রতি বছর শত শত মানুষ ভূমধ্যসাগর পাড়ি দেন। তবে সবকিছু পরিকল্পনামতো হবে, জীবন তো এমন নয়। রোববার ইতালির দক্ষিণাঞ্চলীয় ক্যালাব্রিয়া উপকূলের কাছে 1.5 শতাধিক অভিবাসন প্রত্যাশী নিয়ে একটি নৌকা ডুবে যায়। বৈরী আবহাওয়ার কারণে এটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। এতে শিশুসহ প্রাণ হারান অনেকেই। এছাড়াও জীবিত উদ্ধার করা হয়েছে 80 জনের বেশি। এখনও অনেকে নিখোঁজ থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিছুদিন আগে নৌকাটি তুরস্ক থেকে ছেড়ে এসেছিল। নৌকাটিতে থাকা এই অভিবাসন প্রত্যাশীরা বেশিরভাগই আফগানিস্তান, পাকিস্তান এবং সোমালিয়ার নাগরিক বলে জানা গেছে। নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া একজনকে পাচারকারী সন্দেহে আটক করা হয়েছে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মতে এবছর 1 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত নৌকায় করে 13,067 জন অভিবাসন প্রত্যাশী ইতালিতে পৌঁছেছে। 2022 সালের একই সময়ে যে সংখ্যা ছিল 5,273, আর তার আগের বছরে এ সংখ্যা ছিল 4,156। প্রায় নৌকাডুবির ঘটনার পরও দিন দিন জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দেয়া অভিবাসন প্রত্যাশীর সংখ্যা কেবল বাড়ছেই। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকায় শুক্রবারের সড়ক দুর্ঘটনায় আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। টানা 4 দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুল হক। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6 জনে। প্রবাসীদের এমন অকাল মৃত্যুতে শোকের ছায়া বইছে গোটা বাংলাদেশি কমিউনিটিতে। দক্ষিণ আফ্রিকা থেকে বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্টে। দক্ষিণ আফ্রিকায় গেল শুক্রবারের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো আরও এক প্রবাসী বাংলাদেশের। টানা 4 দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুল হক নামে ওই ব্যক্তি। এ নিয়ে ভয়াবহ ওই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 6 প্রবাসী বাংলাদেশি।
তাদের এমন অকালে চলে যাওয়া যেন মানতে পারছে না কেউই। গোটা বাংলাদেশি কমিউনিটিতে তাই নেমে এসেছে শোকের ছায়া। হতবিহবল নিহতদের স্বজন থেকে শুরু করে বন্ধু-বান্ধব, সহপাঠী, এমনকি প্রতিবেশীরাও। আমরা খুব শোকাহত বা মর্মাহত। এত বড় দুর্ঘটনা এর আগে সাউথ আফ্রিকায় হয় নাই। হসপিটালে প্রশাসনিক প্রক্রিয়া শেষে আমরা 5 জন লাশকে সম্ভব দেশে পাঠানোর চেষ্টা করতেছি। নিহত আনিসুল হকের বাড়ি বাংলাদেশের ফেনী জেলার দাগনভূঞাতে। গেল শুক্রবার দেশে ফেরার লক্ষ্যে তিনি কেপটাউন বিমানবন্দরে যাচ্ছিলেন। এ সময় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় 5 প্রবাসী বাংলাদেশের মৃত্যু হলেও গুরুতর আহত হন আনিসুল হক। অবশেষে টানা 4 দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার স্থানীয় সময় বিকেল 4টায় মৃত্যু হয় এই রেমিট্যান্স যোদ্ধার। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। এবার ইরানে মেয়েদের শিক্ষা বন্ধে শত শত স্কুল ছাত্রীকে বিষ প্রয়োগ করার তথ্য সামনে এসেছে। গত বছরের নভেম্বর থেকে দেশটির কওম শহরের স্কুল ছাত্রীদের পানিতে বিষ মেশানো হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ায় অনেকেই সে সময় হাসপাতালে ভর্তি করা হয়। কিছু লোক ইচ্ছাকৃতভাবে ছাত্রীদের বিষ খাইয়েছে বলে স্বীকার করেছেন ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী। তবে এর সঙ্গে ইরান সরকার জড়িত নয় বলেও দাবি তার। একই সঙ্গে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। গত বছরের 16 সেপ্টেম্বর 19 বছরের তরুণী মাশা আমিনীর পুলিশি হেফাজতে মৃত্যুর পর থেকেই উত্তপ্ত ইরান। সেই উত্তেজনার রেশ এখনও কাটেনি। এর মধ্যেই সামনে এলো চাঞ্চল্যকর আরেক তথ্য। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে ইরানের কম শহরের শত শত স্কুল ছাত্রীকে বিষ প্রয়োগ করা হয়েছে। গণমাধ্যমের তথ্য বলছে, গত বছরের নভেম্বরে কম শহরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পানিতে বিষ মেশানো হয়। বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন বহু স্কুল ছাত্রী। কয়েকজনকে ভর্তি করতে হয় হাসপাতালে। বিষক্রিয়ায় ভুগতে থাকা ছাত্রীদের অভিভাবকেরা 14 ফেব্রুয়ারি শহরের গভর্নরের কার্যালয়ের সামনে জড়ো হয়ে কর্তৃপক্ষের কাছে ঘটনার ব্যাখ্যাও চান। সে সময় প্রশাসন থেকে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়। ওই ঘটনার পর রোববার ছাত্রীদের বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করেছেন খোদ ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইউনুস পানাহি। তবে তার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে কম শহরের স্কুল ছাত্রীদের ইচ্ছাকৃতভাবে বিষ প্রয়োগ করানো হয়েছিল। মেয়েদের স্কুল বন্ধ হোক এমনটা চাওয়া এক বিশেষ শ্রেণীর কিছু লোক বিষ প্রয়োগ করিয়েছিল বলেও নিশ্চিত করেন পানাহি। তবে এই ঘটনার বিস্তারিত আর কিছু জানাননি তিনি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। মেক্সিকোতে নির্বাচনী প্রক্রিয়া সংস্কারের প্রচেষ্টার বিরুদ্ধে লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছেন। রোববার দেশটির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে মেক্সিকো সিটিতে, যেখানে 5 লাখ বিক্ষোভকারী অংশ নেন। এ যেন জনস্রোত। মেক্সিকো সিটির জোকালো স্কোয়ারে জড়ো হন কয়েক লাখ মানুষ। যদিও সরকার বলছে বিক্ষোভকারীদের সংখ্যা 1 লাখও নয়। বিক্ষোভকারীদের দাবি, আইন প্রণেতারা গণতন্ত্রের ওপর আক্রমণ করেছেন। মূলত মেক্সিকোতে নির্বাচনী প্রক্রিয়া সংস্কারের সরকারি প্রচেষ্টার বিরোধিতায় রাস্তায় নামেন তারা। বিক্ষোভকারীদের দাবি, তারা গণতন্ত্র রক্ষার জন্যই লড়াই করছেন। জাতীয় নির্বাচনী ইনস্টিটিউট INEর রং গোলাপি পোশাকে ব্যানারে হাজির হন লাখ লাখ বিক্ষোভকারী। গত সপ্তাহে মেক্সিকোর আইন প্রণেতারা জাতীয় নির্বাচনী ইনস্টিটিউটের বাজেট কমানো ও কর্মী কমানোর পক্ষে ভোট দেন। গত বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটের পর দেশটির সিনেট এই সংস্কারে অনুমোদন দেয়। এখন প্রেসিডেন্ট ওব্রাদর স্বাক্ষর করলে সংস্কারগুলো কার্যকর হবে। 2018 সালের জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই INEর সমালোচনা করছেন ওব্রাদর। INE স্বাধীন ইনস্টিটিউট হলেও প্রেসিডেন্ট ওব্রাদর একে দুর্নীতিগ্রস্ত এবং তার বিরোধীদের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেছেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ভয়াবহ ধূলিঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্য। রোববার ঝোড়ো হাওয়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে অঙ্গরাজ্যটির অ্যালবাকারকি সহ বেশ কয়েকটি শহর। একই দিন ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় অ্যারিজোনা অঙ্গরাজ্যের ঘণ্টায় 80 কিলোমিটার গতিতে দমকা হাওয়া প্রবাহিত হয় বলে জানা গেছে। এদিকে পরিস্থিতির উন্নতি না হওয়ায় সোমবার সতর্কতা জারি করে আবহাওয়া অধিদপ্তর। কর্তৃপক্ষের মতে মঙ্গলবার নাগাদ শেষ হতে পারে ঝড়। মাত্র $100 মাসিক সঞ্চয় দিয়ে শুরু, বর্তমানে তা পরিণত হয়েছে $1 মিলিয়ন বিশাল ব্যবসা প্রতিষ্ঠানে।
লক্ষ্যমাত্রা বিলিয়ন ডলারের এমন সাফল্য দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাসরত কয়েকজন প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা। কোনো প্রকার ব্যাংক ঋণ কিংবা সুদ ছাড়াই এই ব্যবসায়িক সাফল্য দেশি বিদেশি উদ্যোক্তাদের কাছে হয়ে উঠেছে অনুকরণীয়। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বিদেশে প্রবাসী বাংলাদেশিদের যৌথ উদ্যোক্তা হওয়ার প্রবণতা বাড়ছে দিন দিন, যদিও বেশিরভাগ ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাস আর নানা জটিলতায় তা সফল হয় না। তবে একতা, পারস্পরিক সহযোগিতা, বিশ্বাস আর সুষ্ঠু পরিকল্পনায় এবার সেই এমনই বিরল এক ব্যবসায়িক সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাসরত একদল প্রবাসী উদ্যোক্তা। গল্পের শুরু 2010 সালে 8 প্রবাসী বাংলাদেশি মাসিক $100 করে শুরু করেন সঞ্চয়। বর্তমানে যা $1 মিলিয়ন গ্রুপ অফ কোম্পানিজে গিয়ে পৌঁছেছে। কয়েক বছরের অবিস্মরণীয় সাফল্যে এটি এখন যুক্তরাষ্ট্রের অন্যতম সফল ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান বেঙ্গল ইনভেস্টর গ্রুপ ইনক, যার বর্তমান শেয়ারহোল্ডার 32 জন। এরই মধ্যে কোম্পানিটি 14টি বাড়ির মালিক। আগামী 5 বছরে কোম্পানির মোট সম্পদের পরিমাণ কয়েক মিলিয়ন মার্কিন ডলারে গিয়ে পৌঁছবে বলে মনে করছেন এর উদ্যোক্তারা। সম্প্রতি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় এসব সাফল্যের কথা তুলে ধরা হয়। Over the years, as you know, we didn't have good years. We did have bad years. We did lose money on investments. However, we were never negative in the books. We were positive. We are board of directors from the beginning, but our interest and values is equal to 32 members. সভায় বেঙ্গল ইনভেস্টর গ্রুপ ইনকের বক্তারা আরও জানান, মূলত প্রথম দিকে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনায় বিনিয়োগ করে সাফল্য পেতে শুরু করেন তারা। তাদের ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ব্যাংক ঋণ ও সুদমুক্ত। এমন ব্যবসায়িক সাফল্য দেখে নতুন উদ্যোক্তারাও উৎসাহিত হবেন বলে আশাবাদ সংশ্লিষ্টদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। ইতালিতে দূতাবাসে প্রবাসীদের জন্য সেবা হাতের নাগালে আনতে তৎপরতা বৃদ্ধি করেছে দেশটির মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস। গেল শনি ও রোববার ছুটির দিনে ভেনিসে ভ্রাম্যমাণ কনসুলেট সেবা প্রদান করা হয়। হাতের নাগালে দূতাবাসের সেবা পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত ইতালির প্রতিনিধি মাকসুদুর রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। ইতালির ভেনিস ও আশপাশের শহরগুলোতে প্রায় 50,000 প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। দূতাবাস সার্ভিসের জন্য পাসপোর্ট, নো ভিসা, পারিবারিক ও ব্যক্তিগত সার্টিফিকেট সংগ্রহ করতে ভেনিস থেকে প্রায় 250 কিলোমিটার দূরে মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসে যেতে হতো প্রবাসীদের। এসব ভোগান্তির বিষয়টি আমলে নিয়ে 25 ও 26 ফেব্রুয়ারি ভেনিসে ভ্রাম্যমাণ কনসুলেট সেবার আয়োজন করা হয়। এতে প্রায় 2000 ভেনিস ও আশপাশের বসবাসরত প্রবাসীরা দূতাবাস সেবা গ্রহণ করেন। কোনো প্রকার ভোগান্তি ছাড়া হাতের নাগালে কনসুলেট সেবা পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। একটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গত 2 দিন এখানে ভ্রাম্যমাণ কনসুলেট সেবা অনুষ্ঠিত হয়েছে। এখানে প্রায় আমাদের কমিউনিটির প্রায় 2000 সেবা গ্রহীতা তাদের সেবা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছে। খুব সুন্দরভাবে আমরা তৃতীয় দিন পর্যন্ত সেবা দিতে পেরেছি, জন্য আমরা সবাই খুশি। আমাদের ভলান্টিয়ার ভাইরা গত 2 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে যে সুন্দর সেবা দিয়েছে এবং প্রায় 2000-এর অধিক লোক এই সেবা গ্রহণ করতে পেরেছে, তার জন্য আমরা সবাই অত্যন্ত খুশি। কনসুলেট সেবা বৃদ্ধির পাশাপাশি সম্প্রতি মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস থেকে বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠানোর পরামর্শ ও নির্দেশনা দেওয়া হয় প্রবাসীদের। এদিকে ভেনিসে ভ্রাম্যমাণ সেবা প্রদান করতে পেরে খুশি মিলান কনসুলেট জেনারেল MJH জাবেদ। তো এখানে সহস্রাধিক সেবা প্রার্থী সেবা নিয়েছে। আমাদের কনসুলেটের কর্মচারীবৃন্দ একটা উৎসব মুখর পরিবেশে আমরা এখানে সেবা দিয়েছি এবং সেবা প্রার্থীদের সাথে আমার 1-to-1 ইন্টারাকশন করারও সুযোগ হয়েছে। প্রবাসীদের দোরগোড়ায় দূতাবাস সুবিধা পৌঁছে দিতে এবং বৈধ পথে রেমিটেন্স দেশে পাঠাতে বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে আলোকে চিত্র প্রদর্শন, দেশে বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করা নিয়ে ইতালির রোম দূতাবাস ও মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসের কার্যক্রমে খুশি ইতালির প্রবাসী কমিউনিটির সদস্যরা। সময় সংবাদ, ইতালি। ধীরে ধীরে আয়ারল্যান্ডের স্থানীয় রাজনীতিতে জায়গা করে নিচ্ছেন বহু বাংলাদেশি। এতে সফলও হচ্ছেন অনেকে। বড় বড় রাজনৈতিক দলের অনেক গুরুত্বপূর্ণ পদও পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত।
আয়ারল্যান্ডের দুই বৃহত্তম দল ফিনিগেল ও ফিনিফল অনেক বছর থেকে এ দলগুলোই রয়েছে ক্ষমতায়। বর্তমানে এ দু দলই রয়েছে কোয়ালিশন সরকারে। এই দুই দলের একটি ফিনিগেল দলটির রয়েছে দীর্ঘদিন দেশ চালানোর অভিজ্ঞতা। অন্য দলগুলোর চেয়ে এই দলই বাংলাদেশি কর্মী সমর্থক বেশি। গেল রোববার রাতে গলওয়ে কাউন্টির মেনলো পার্ক হোটেলে নকনাকারার ফিনিগেলের কমিটি গঠন হয়, যেখানে দ্বিতীয়বারের মতো এক বাংলাদেশিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটি গঠনের দিনে দেশটির মন্ত্রী, মেয়র, কাউন্সিলর থেকে শুরু করে উপস্থিত ছিলেন অনেক স্থানীয় প্রবাসী বাংলাদেশিরাও। এ সময় সরকারের নেওয়া নানা পদক্ষেপ, সফলতা ও আবাসন সংকট নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ফিনিগেলের নেতারা। সাথে নকনাকারার নবনির্বাচিত সম্পাদককেও অভিনন্দন জানান তারা। I'm here in Galway City. We're at the city and county AGMs. We are 14 months away from our local elections here in Galway West, and we had a very good discussion here this evening talking about all issues that are... It's wonderful to have seen a number of Bangladeshis here this evening, and I think they're really adding to the political landscape here in Galway City, and particularly with our party, Fine Gael. দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরো বেশি করে বাংলাদেশিদেরকে স্থানীয় রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানায় দ্বিতীয়বারের মতো নির্বাচিত ফিনিগেলের বাংলাদেশি এই সম্পাদক। আমাকে দ্বিতীয়বারের মতো সেক্রেটারি হিসেবে নির্বাচিত করার জন্য। তো আমি এই রাজনীতির সাথে জড়িত লাস্ট 3 ইয়ার্স যাবৎ, এবং আমি যতটুকু চেষ্টা করতেছি বাংলাদেশিদেরকে এই রাজনীতির সাথে ইনভলভ করার। ফিনেগাল আয়ারল্যান্ডের একটি জনপ্রিয় দল। সবাই অন্যান্যদের মাঝে ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য উপস্থিত ছিলেন। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। নানা সমালোচনায় জর্জরিত সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার আবারও কর্মী ছাঁটাই করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে এবার নতুন করে অর্ধশত কর্মী ছাঁটাই করেছেন প্রতিষ্ঠানটির সিইও ইলন মাস্ক। ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার পর থেকেই আর্থিক সংকটে ভুগছে প্রতিষ্ঠানটি। শীর্ষ বিজ্ঞাপনদাতারা প্ল্যাটফর্মটি থেকে মুখ ফিরিয়ে নেয়ার কারণেই আয় কমেছে বলে ধারণা বিশ্লেষকদের। গত এক বছরে টুইটারের আয় প্রায় 40% কমেছে। প্রতিষ্ঠানের ব্যয় কমাতে তাই কর্মী ছাঁটাই সহ নানা পদক্ষেপ নিয়েছেন মাস্ক। আয় বাড়াতে নিয়েছেন ব্লু টিক সাবস্ক্রিপশনের মতো আলোচিত ও সমালোচিত সিদ্ধান্ত। এত সমালোচনার মধ্যেই আবারও কর্মী ছাঁটাই করল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে নতুন করে অন্তত 50 কর্মী ছাঁটাই করেছে টুইটার। মাস্ক টুইটার কেনার পর থেকে এখন পর্যন্ত 8 দফা কর্মী ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। চাকরি হারানোদের মধ্যে আছে প্রযুক্তি বিষয়ক সহ টুইটারের মূল অ্যাপ বিভাগও। টুইটারের খরচ কমানোর জন্য এ পর্যন্ত প্রায় 3700 কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক। প্রতিষ্ঠানের মালিকানা নেয়ার পরই এর কর্মী সংখ্যা কমিয়ে 2000-এর নিচে নামিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। ইলন মাস্ক আগেই ভারতে টুইটারের 2টি অফিস বন্ধ করে দিয়েছেন। বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে কর্মীদের। ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে মুম্বাই ও দিল্লিতে 200 কর্মচারীর মধ্য থেকে 90% কমিয়ে দেওয়া হয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কমিশনের পর এবার কানাডায় নিষিদ্ধ ঘোষণা করা হলো বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিও শেয়ারিং চীনা অ্যাপ টিকটক। সাইবার নিরাপত্তাজনিত কারণে দেশটির সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মোবাইল ফোনে টিকটক ইনস্টল রাখা কিংবা ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সোমবার এক বিবৃতিতে একথা জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক সাম্প্রতিক সময়ে বিনোদনের অন্যতম এক মাধ্যম বলা হয় এই অ্যাপটিকে। এর মাধ্যমে যে কেউ সহজে ভিডিও বানিয়ে শেয়ার করে থাকেন। অল্প সময়ে তা পৌঁছে যায় লাখ লাখ টিকটক ব্যবহারকারীর কাছে। তবে সম্প্রতি চীনা কোম্পানি বাইডেন্সের তৈরি জনপ্রিয় অ্যাপটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ব্যবহারকারীদের তথ্য গোপন রাখতে না পারার অভিযোগে এরই মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় কমিশন জনপ্রিয় ভিডিও শেয়ারিং এই অ্যাপ নিষিদ্ধের ঘোষণা করেছে। এবার নতুন করে এই তালিকায় যুক্ত হলো কানাডা। সাইবার নিরাপত্তাজনিত কারণে সোমবার দেশটির সরকারি কর্মকর্তা ও কর্মচারীর মোবাইল ফোনে টিকটক ইনস্টল রাখা কিংবা ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সাইবার নিরাপত্তা জোরদারের লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
we're making the decision that আমরা আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক নতুন সিদ্ধান্ত নিয়েছে। সেটা হলো টিকটক ইনস্টল রাখা কিংবা ব্যবহারে নিষেধাজ্ঞা। তবে নিরাপত্তা নিশ্চিতে চাইলে দেশের সাধারণ মানুষও টিকটক ব্যবহার বন্ধ করতে পারে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিও শেয়ারিং চীনা অ্যাপ টিকটক কর্তৃপক্ষ। একই সঙ্গে অ্যাপটি বন্ধ না করারও আহ্বান জানানো হয়েছে। আফরিন মৌ, সময় সংবাদ। ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে বেঁচে যাওয়া শিশুদের জন্য ব্যতিক্রমী আয়োজন। ইস্তাম্বুলে একটি ফুটবল ম্যাচ চলাকালীন তোলা হয়েছে হাজারো খেলনা, যা বিতরণ করা হবে ক্ষতিগ্রস্ত অঞ্চলের শিশুদের মাঝে। ইস্তাম্বুলের ভোডাফোন পার্ক স্টেডিয়ামে চলছিল বেসিকতাস এবং আন্তালিয়াস্পোর ম্যাচ। খেলা শুরুর পর সময় গড়িয়েছে 4 মিনিট 17 সেকেন্ড। এরপরই কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় খেলা। গ্যালারি থেকে বৃষ্টির মতো উড়ে আসে বিভিন্ন ধরনের খেলনা পুতুল। পরে মাঠ থেকে পুতুলগুলো সংগ্রহ করতে সহযোগিতা করে দুদলের খেলোয়াড়রাও। এসব পুতুল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলের শিশুদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে বেসিকতাস ক্লাব কর্তৃপক্ষ। শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কের শিশুদের প্রতি সংহতি জানিয়ে এমন উদ্যোগ নেয় ক্লাবটি। রোববারের ম্যাচে তাই দর্শক সমর্থকদের মাঠে খেলনা পুতুল নিয়ে আসার অনুরোধ জানানো হয়। সে আহ্বানে সাড়া দিয়েছেন হাজার হাজার সমর্থক। চলতি মাসের 6 ফেব্রুয়ারি ভোর 4টা 17 তুরস্কে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। সেই স্মৃতিকে স্মরণ করেই 4 মিনিট 17 সেকেন্ডের সময় থামিয়ে দেওয়া হয় খেলা। ভূমিকম্পের কারণে দেশটির দক্ষিণাঞ্চলের 11টি প্রদেশে প্রায় 1,30,00,000 মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মানবিক এ বিপর্যয় কাটিয়ে উঠতে দেশটির কয়েক বছর সময় লাগবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। মেহরাজ মজুমদার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন করে 5.6 মাত্রার ভূমিকম্পে ধ্বংসের নগরী তুরস্কের মালাতিয়া ধসে পড়েছে অন্তত 30টি ভবন। উদ্ধার কাজে ধীর গতিতে এরদোয়ানের দুঃখ প্রকাশ। এবং 2 আয়ারল্যান্ডের মধ্যে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে যুক্তরাজ্য ইইউ ঐতিহাসিক সমঝোতা, থাকছে না কোনো সীমান্ত, একক বাজার নীতি বাস্তবায়নের আভাস। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।